স্বাগত ফিরলাম আজকের বাংলাদেশে। যেন হাফিজউদ্দিন খানের কাছে শুনবো যে সরকারের অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতিগুলি চলছে এবং বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম যে বলছিলেন যে অনেক আগে থেকেই এটা চলে আসছে, সেইটি দূর করার ক্ষেত্রে কি? আমি আমার চাকরির জীবনের অভিজ্ঞতা, আমি 25 বছর সরকারি চাকরি করেছি। চাকরির জন্য অভিজ্ঞতা আমি এটা বলবো যে আমার আমার আমরা আগে দেখি নাই চাকরিতে। আমি তো আমার হাতে অনেক শত শত লোক চাকরি দিয়েছি। স্যার আপনি ব্যতিক্রম, কিন্তু আপনাদের সময় চাকরিতে নিয়োগে আমি ব্যতিক্রম হিসেবে বলছি না, ছিল না। কিন্তু পয়সা দিয়ে চাকরি এই গত 10-15-20 বছর হলো এটা বেশি হয়েছে। আগে ছিল না যেমন নয়, হয়তো ছিল, কম বেশি ছিল, কিন্তু এখন আর কম বেশি না। এখন পুরোমাত্রা সরকারি নিয়োগে এটা শুরু আপনার পাবলিক সার্ভিস কমিশন যদি আপনার দুর্নীতি হয়, সেখানে যদি মেম্বার হয়, আমি জানি স্পেসিফিক কেস মেম্বার হয়েছে পয়সা দিয়ে, মেম্বার হয়েছে, সুতরাং বুঝতে পারেন কী করেছে, করবে সে। তারপরে পলিটিক্যাল কনসিডারেশনের মেম্বার করা হয়েছে। তারপরে তারা আবার যখন তার নিয়োগ বাণিজ্য করেছে এবং পাবলিক সার্ভিস কমিশন যদি করে, তাহলে অন্য কোনো সরকারি ডিপার্টমেন্টে চাকরির জন্য ওনার পুলিশের কনস্টেবল বা আমার অডিটর নিয়োগে হবে না কেন? স্বাভাবিক, খুব স্বাভাবিক এটা হয়ে যাচ্ছে। এটা দূর করার জন্য কি করা যেতে পারে সেটা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের কাছে শুনবো। আমরা তার আগে একটু আবার সিলেট থেকে সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদকের কাছে ফিরে আসি। জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন, আপনি বলছিলেন যে আপনাদের জন্য, পুরো সিলেটের জন্য এটা খুবই একটা লজ্জার ব্যাপার যে সুরঞ্জিত সেনগুপ্তের গাড়িতে টাকা পাওয়া যাওয়া বা এই দুর্নীতির কথা ওটা। এটি কি সিলেটের কোনো রাজনীতিবিদের ক্ষেত্রে এই প্রথম ঘটলো এরকম কোনো ঘটনা? বিএনপির কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে কি এরকম কোনো অভিযোগ আগে কখনো আসে নাই? আগে তো আমাদের বিএনপি বা রাজনীতিবিদদের মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা ঘটে নাই। আমরা তো আপনারা সবাই জানি আমরা এবার দেখতেছি যে আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত উনি এই কিছুদিনের মধ্যে, কয়েক বছর দুয়েকের মধ্যে ওনাদের, যেমন আমাদের সুনামগঞ্জের দিরাইতে উনি প্রায় 8-10 কোটি টাকা দিয়ে একটা নতুন মার্কেট ভবন করছেন, যেটা 3-4 দিন আগে বা 1 সপ্তাহ আগে উদ্বোধন হয়েছে। এই যে ওনার ছেলে 5 কোটি টাকা জমা দিচ্ছে, এগুলো সবই আমাদের কাছে এখন হতবাক হওয়ার মতো বিষয়। আমরা হতবাক, এবং আমরা মনে করি যে এই বিষয়টিকে যারা দায়িত্বে আছেন এই বিষয়টিকে হালকা করে দেখার কোনো উপায় নাই। এবং বর্তমান সরকারের আভ্যন্তরীণ যে দুর্নীতি, এটা একটা প্রতীক, এটা অত্যন্ত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। আমি আগেও বলছি যে এইটা এক ধরনের জ্ঞান পাপীদের আচরণের মতো, কারণ সবাই মনে করতো যে উনি একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, ওনার মধ্যে যে দেশের তো আমরা মনে এটা ওনার এপিএস এর কোনো কর্মকাণ্ড না। এপিএস হচ্ছে ক্যারিয়ার। আপনি জানেন যে এটা ওনার ব্যক্তিগত দুর্নীতি, সুতরাং এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিবিদদের উপর যদি যারা মিলন 2001 থেকে 2006 সাল পর্যন্ত যতদিন বিএনপি ক্ষমতা ছিল, মানুষের রাজনৈতিক ইনস্টিটিউশনের মেরুদণ্ড ভেঙে যাবে। জনাব মিলন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত যতদিন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির অন্তত 5 জন মন্ত্রী, আমি এখন নামই বলতে পারি, 5 জন মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ এসেছে। আপনারা সেই সব অভিযোগ কখনোই স্বীকার করেন নাই এবং সেই সব মন্ত্রীদের কাউকে পদত্যাগ করতে হয় নাই। আপনি যেটা বলতেছেন হয়তো ডিটেলস বললে বোঝা যাবে, যদি আমি এটা স্বীকারও করি না, জানিও না, কিন্তু আপনারা যদি বিগত দিনের কোনো রেফারেন্স দিয়ে বর্তমান দিনের কোনো একটা ঘটনা আপনি প্রমাণিত হয়নি, এই ধরনের কোনো ঘটনা অনেক দিন হয়ে গেছে না, এই রেফারেন্স দিয়ে যদি বলেন এখনকার এই ঘটনা ঢেকে দেওয়া উচিত, এটা বোধহয় সঠিক হবে না। ঢাকার কথা হচ্ছে না, কিন্তু আপনি একভাবে যারা মিলন, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন বাবুলের সঙ্গে। জনাব বাবুল, আপনি কি মনে করেন না যে সুরঞ্জিত সেনগুপ্তের সাথে এই টাকা পয়সা সংক্রান্ত দুর্নীতির ঘটনা আওয়ামী লীগের ভাবমূর্তিকে অনেকাংশেই ক্ষুণ্ণ করবে? আমি মনে করি এটা ক্ষুণ্ণ করবে, কিন্তু আজকের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলোর পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো, জনগণের কাছে আমরা যে কমিটমেন্ট দিয়েছিল আওয়ামী লীগ সেটা পরিষ্কার করতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে সিদ্ধান্ত দিয়েছেন, জনাব সুরঞ্জিত সেনগুপ্ত আজকে পদত্যাগ করে প্রমাণ করলেন যে এই সরকারের আমলেই সম্ভব কোনো কিছু অভিযোগ উঠলে পরে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো যায়। সেক্ষেত্রে থেকে আমি মনে করি আমরা বিভ্রান্ত ইব্রাহিম হোসেন বাবুল কিছু নেই, আমরা গৌরবের সাথে এটা বলতে পারবো
ইব্রাহিম হোসেন জি। বাবুল, সুরঞ্জিত সেনগুপ্ত কি একমাত্র লোক যে মন্ত্রিসভায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে? না, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বর্তমান সরকারের আমলে এই শুরু হলো। আমরা অতীতে কোনো সময় কোনো মন্ত্রীর বিরুদ্ধে এইভাবে কোনো বক্তব্য নিয়ে এসে কোনো মন্ত্রী পদত্যাগ করতে দেখিনি। আর আজকে যারা কথা বলছেন টেলিভিশনে এবং ঢাকা থেকে যারা কথা বলছেন, একটি ছোট্টবেলার ছোট্ট কথাটুকু আমি বল, নিজেরে আচারি পরেরে শেখাও। আজকে যারা বলছেন প্রাক্তন মন্ত্রীরা, তাদের পেছনের দিকে ফিরে তাকানো দরকার। তাদের অতীতটা কি, তারা কি কোনো সময় নিজের দোষ স্বীকার করেছেন? জনাব তাদের বাবুল, বিরুদ্ধে অনেক আপনাকে অপরাধ- ধন্যবাদ, এবং জনাব মিলন আপনাকেও ধন্যবাদ। জনাব হাফেজউদ্দিন খান, আপনার কাছে আসি যে এই যে নিয়োগের ক্ষেত্রে যে ইয়ার কথা, সেই প্রসঙ্গে আপনি বলছিলেন যে এই এখন এটা যেহেতু এটা সবাই জানে যে নিয়োগ নিয়ে বাণিজ্য হচ্ছে, এখন সেই জন্য সরকার তরফ থেকে যে কোনো উদ্যোগ নেওয়া, এটা বন্ধ করা, সেদিন কোনো প্রচেষ্টা আমরা দেখছি না। যেখানে আপনি দেখেন যে মনে আছে নিশ্চয়ই যে জি। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজেই বলেছিলেন যে সব আওয়ামী লীগের লোককে চাকরি দিতে হবে এবং পয়সাও টাকা নিয়েও দিতে হবে। জি, তাহলে ভাই এরকম বলে তো বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম এই প্রসঙ্গে। এখন এই দুর্নীতি কিভাবে প্রতিরোধ করা যায়, এটা দুরূহ ব্যাপার, প্রায় অসম্ভব। আমাদের জাতীয় জীবনে নৈতিক স্খলন ধস নেমেছে, সর্বত্র নৈতিকতা অনুপস্থিত, মানুষের মধ্যে সততা নেই, দেশপ্রেম নেই। আপনি যদি আইসোলেটেডভাবে শুধু দুর্নীতির কথা বলে দেখবেন না। আমাদের জাতীয় জীবনের একটা বৈশিষ্ট্য হলো আমি নিজে দুর্নীতি পরায়ণ, আমি নিজে অসৎ, কিন্তু আপনাকে আমি দেখতে চাই সৎ হিসাবে। সেটা তো সম্ভব নয়। যে জন্যে আমরা যারা সত্যের কথা বলি, ভালো ভালো বক্তৃতা দেই, একটু তলিয়ে দেখলে দেখা যাবে তাদের পেছনে কিন্তু সাংঘাতিক অন্ধকার। সুতরাং এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গেলে, যেমন আমরা আজকে যেই সমাজ ব্যবস্থায় আছি, আমরা বলি আমাদের শাসনতন্ত্রে বলি সমাজতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু আমরা মূলত ধনতান্ত্রিক বিশ্বে বাস করছি, এবং আমাদের অর্থনীতিও ধনতান্ত্রিক। এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দুর্নীতি থাকবে না, এইটা যদি কেউ বলেন তিনি বাস্তবতাকে অস্বীকার করেন। তবে সেই দুর্নীতিকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। সেটা রাখতে গেলে আমাদের, যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার ছেলে যদি বলে বাবা, আমরা বলি যে তুমি এইটা করো না, এটা করো না, তুমি সৎ মানুষ হও, ভালো মানুষ হও, সে যদি আপনাকে প্রশ্ন করে বলো তো আমাকে বাংলাদেশে একটা লোকের কথা বলো যে আমি জীবনে তাকে আমার আদর্শ হিসাবে নেই, যাতে আমি সে একটা আদর্শের একটা আইডেন্টিটি ঘাটতি সর্বত্র। ডক্টর ইনামুল হকের কাছে আমি আবারও একটু টেকনিক্যাল বিষয় নিয়ে আসতে চাই যে পুরো ঘটনাটা কি আসলে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হওয়ার যোগ্য কিনা, এবং হলে মামলাটি হতে, বা কোনো মামলা যেটা হচ্ছে পুলিশি একটা প্রক্রিয়া, যেটি একটি আইনি প্রক্রিয়া, সেটি শুরু হতে দেরি হচ্ছে কেন, বা কখন এটি শুরু হতে পারে, বা কিভাবে শুরু হতে পারে? দেরি হচ্ছে কেন এটার উত্তর আমি দিতে পারবো না, কিন্তু কে এটা করবে যে মামলাটা? হ্যাঁ? কে করবে মামলাটা? মামলা তো অনেক সময়তে নিজের থেকেও করা যায়। আজকে কিছু মনে করেন না, দুদক যদি নিজেকে বলে নখদন্তহীন, আর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যদি যেখানে যাওয়ার দরকার নাই সেখানে যে দরদ দেখান, তাহলে এইগুলো কি হচ্ছে? এখানে কি এই মামলাটা কেউ না হলো ওই ড্রাইভারের আত্মীয়কে দিয়ে আপনি মামলা শুরু করতে পারেন অন দি স্পট, এবং বিজিবির হেডকোয়ার্টার থেকে মামলা হতে পারে, পুলিশের যে টেরিটোরিয়াল জুরিসডিকশন সেখান থেকে মামলা হতে পারে। সবচেয়ে বড় জিনিস কি জানেন, আপনারা যারা বলছেন যে এই ধরনের ঘটনা হয়নি, এই প্রথম উনি পদত্যাগ করেছেন, ভুলে যায় না স্বর্গীয় লাল বাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী ছিলেন, কোনো রকম অপরাধ না করে রেলের দুর্ঘটনার জন্য নিজের থেকে পদত্যাগ করেছিলেন, কাউকে বলতে হয়নি। আমাদের দেশেও যে একবারে ওরকম নাই তা নয়, আছে দু একটা কারণে। তিনজনের নাম আমি বলবো। জহিরুদ্দিন সাহেব নিজের থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রামের, আর বাকি আরো দুজন আছে, এদের একটু সার্কামস্ট্যান্সিয়াল ব্যাপার, ওই দুটোর নাম নাইবা বললাম। এখন আমাদের মধ্যেও কিন্তু ভালো ভালো লোক আছে, তবে প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। আমার মনে হয় যেহেতু খোদ প্রাইম মিনিস্টার এটাকে করেছেন, কারণ ওনার যদি ব্লেসিং থাকতো
তাহলে সুরঞ্জিত বাবু মানে এত তাড়াতাড়ি কালকে সন্ধ্যায় মুখ ভার করে ফিরে এসে আজকে পদত্যাগে বাধ্য হতেন না। আমি বাধ্য আমি তো কথাটা বাধ্য, আমি বলছি। প্রথমেই বলছি বাধ্য। কারণ সবাই বোঝে যে কি অবস্থায় কি হয়েছে। লেট আস হোপ যে দিস ইজ দি টিপ অফ দি আইসবার্গ। এখান থেকে যেন বাকিরা নিয়োগ বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ভবিষ্যতের জন্য তাদের একটা শিক্ষা হয়। জনাব জুলফিকার আলী মানিক, আমাদের অনেক দর্শক জানতে চেয়েছেন যে আপনার কথা ধরেই যে কিছু কি অন্যান্য ব্রেকিং নিউজের মতো এই ঘটনাও কিছুদিন পরে হারিয়ে যাবে কিনা, নাকি নিয়মিত ফলো আপ হবে? কারণ আমরা দেখেছি মিডিয়ার প্রেশার না থাকলে সব তদন্তই বাংলাদেশে ঝিমিয়ে পড়ে। আমরা জানি না যে মিডিয়ার এই পাওয়ার আছে কিনা, আপনি একটু যদি আমাদেরকে একটু বলেন। আমি যে দর্শকদের যে উদ্বেগের জায়গা, জি। যে মিডিয়ার প্রেশার না থাকলে সব ঝিমিয়ে পড়ে, জি। এটা কিন্তু আমি প্রফেশনাল সাংবাদিক হিসেবে আমি মেনে নিচ্ছি। জি। এবং এটাও সত্যি যে এই প্রেশার না থাকলে তদন্ত আলটিমেটলি ঝিমায় হারায় একেবারেই অতলে চলে যায় গহ্বরে। এবং আপনার মনে আছে যে আমাদের দেশে সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে 21শে আগস্টের তদন্ত, জজ মিয়াকে নিয়ে যে নাটক সাজানো হয়েছিল। সো যদি মিডিয়া ওইটাকে ফোকাস না করতো যে জজ মিয়া একটি সাজানো জিনিস, জজ মিয়াই কিন্তু চলে যেতে পারতো। সো দর্শকদের এই উদ্বেগটা কিন্তু ডেফিনেটলি খুবই ভ্যালিড। এবং আমি মনে করি যে ওই যে একই কথা, যে ঘটনা তো একটার পর একটা ঘটতে থাকে আর মিডিয়াকে প্রত্যেকটার পেছনে ছুটতে থাকে। তবে ডেফিনেটলি এইটা এত বড় একটি চাঞ্চল্যকর বিষয়, যেটা হচ্ছে আমরা যদি এই সরকারের 5 বছর শেষে যদি বড় বড় ঘটনার লিস্ট করতে হয়, আমি সাংবাদিক হিসেবে মনে করি এইটা ওই টপ লিস্টের মধ্যে থাকবেই। সো ডেফিনেটলি মিডিয়ার এইটার পেছনে মিডিয়ার লেগে থাকা দরকার। এটা পুরো আমি সাংবাদিক হিসেবে মনে করি এইটা ওই টপ লিস্টের মধ্যে থাকবেই। সো ডেফিনেটলি মিডিয়ার এইটার পেছনে মিডিয়ার লেগে থাকা দরকার এটা পুরো জিনিসটা উদ্ঘাটন করতে। কারণ আমাদের এখানে তদন্তকে প্রভাবিত করা সম্ভব, তদন্তকে অন্যদিকে নিয়ে যাওয়া সম্ভব, এবং তদন্তকে আস্তে আস্তে মেরে ফেলাও সম্ভব। এই তিনোটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো মিডিয়াকেই আসলে লেগে থাকতে হবে। আমরা 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 মিডিয়াতে দেখেছি যে রমনা বটমূলের বোমা হামলায় আমরা দেখেছি যে একজন আইনমন্ত্রীর, সেই সময় যে মানে আইনমন্ত্রী ছিলেন, তিনি যখন আইনজীবী ছিলেন তিনি জাল সার্টিফিকেট দিয়েছেন হাইকোর্টে। এরকম ঘটনাও আমরা দেখেছি মিডিয়া। এবং রমনা বটমূলের মামলাও কিন্তু কোনো জায়গায় গিয়ে পৌঁছায় নাই, মানে কারণ আরো অনেক বড় বড় ঘটনা চলেছে। আমরা একটা বিরতি নিচ্ছি, এই বিষয়ে আলোচনা করতে একটু পারি। যোগ করে দিই ওনার কথা শুনে যে জি। মিডিয়ার কারণেই তো এত হচ্ছে এই যে সুনীল সেন, এতে মিডিয়ার কারণেই জি, হয়েছে। আমরা বিরতি নিয়ে আবার এই জায়গা থেকে শুরু করব। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। সাবান বার লেবু আর নীলের